প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা, এই ভূখণ্ডের প্রতি ইঞ্চি জমি রক্তের দামে কেনা, কিন্তু রক্তে রঞ্জিত আমাদের প্রিয় ভূখণ্ড এখন হুমকির মুখে। বাংলাদেশ মিয়ানমারের 271 কিলোমিটার অরক্ষিত। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতা ও গৃহযুদ্ধ বাংলাদেশের সীমান্তকে করেছে অস্থির। কি হচ্ছে মিয়ানমার সীমান্তে? প্রেক্ষাপট ক্যামেরায় সরেজমিনে চলুন দেখে আসি। বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশ সীমানার 3 পাশে ভারত আর দক্ষিণ অংশে বৃহত্তম বঙ্গোপসাগর। দক্ষিণাঞ্চলের সীমানা ঘেঁষে মিয়ানমার সীমান্ত। মিয়ানমার সীমান্তের সাথে বাংলাদেশের সম্পর্ক ভিন্ন মাত্রায় চলতে শুরু করে দীর্ঘ কয়েক যুগ, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আতঙ্কের সীমান্ত। অরক্ষিত সীমান্ত, কারণ এখানে পূর্বে সীমান্ত রোড ছিল না, বিজিবি বা যে কোনো বাহিনীর চলাফেরা এখানে কম ছিল। বিস্তীর্ণ এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে এখন সীমান্ত রোড হয়েছে। হওয়ার কারণে আমরা এখন জানতে পারছি আরও গভীরভাবে বা আরও বিস্তারিতভাবে যে সীমান্ত পরিস্থিতিটা কেমন। সবুজ প্রকৃতির আড়ালে ভয়ঙ্কর সব সশস্ত্র বাহিনীর অপতৎপরতায় পাহাড় হয়ে উঠেছে অরক্ষিত আর অনিরাপদ, যেখানে হুমকির মুখে বাংলাদেশ সীমানায় থাকা স্থানীয় বাসিন্দারা। মিয়ানমারে দীর্ঘদিন ধরে ইনসার্জেন্সি চলছিল, কিন্তু 2021-এর পরে এটা পুরোপুরি গৃহযুদ্ধের রূপ নিয়েছে। এবং গৃহযুদ্ধের ফলে যেটা হয়েছে যে এর ফলে আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে হুমকিটা বেড়েছে এবং 13 লক্ষ মানুষ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশের ক্যাম্পে, এটা একটা ব্যাপার। এবং আরাকান আর্মি 2023-এ প্রায় 90% এলাকা, আরাকানের 90% এলাকা দখল করেছে। এবং এই মুহূর্তে সেখানে ত্রিমুখী যুদ্ধ চলছে। একটা হলো আরাকান আর্মি, তারপরে মিয়ানমার সেনাবাহিনী যেটাকে তাতমাদ বলা হয়, এবং কিছু রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের কথা শোনা যাচ্ছে। সুতরাং ত্রিমুখী যুদ্ধের ফলে স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী এলাকাতে এক ধরনের অশান্তি রয়েছে, এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা হুমকি। বাংলাদেশের সাথে মিয়ানমারের 271 কিলোমিটার স্থল ও জলসীমান্তের এখন পুরো নিয়ন্ত্রণ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। শূন্য রেখায় বাংলাদেশের কাঁটাতারের বেড়া না থাকায় অনেকটা অরক্ষিত অধিকাংশ সীমান্ত এলাকা। মিয়ানমারের অভ্যন্তরে যে অনেকগুলো জাতিগত এবং রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, সংঘাত চলছে, তার একটা প্রভাব আমরা দেখছি যে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডারে পড়ছে। এবং আমরা যদি খেয়াল করি, দেখেছি যে বাংলাদেশের তরফ থেকে তার যে বর্ডার নিরাপত্তা, সেটা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকে যে আসলে যখন মায়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলে, তখন আমরা দেখেছি যে রোহিঙ্গাদের ক্ষেত্রে এবং বর্তমান সময়ে অনেক মানুষ কিন্তু এখনও সীমান্তের ওই পারে অপেক্ষায় আছে যে তারা কখনই একটা সুযোগ পেলে হয়তো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে, এরকম করার একটা চেষ্টা আছে। 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমারের জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আরাকান রোহিঙ্গা গোষ্ঠী। মানবিক বিবেচনায় আশ্রয় নেয়া প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা এই জনপদের কাছে এখন বিস্ফোরা। বাংলাদেশ মিয়ানমার সম্পর্কটা আসলে এখন বেশ দোলাচলের মধ্যে আছে, খুব স্ট্রেইনড সম্পর্কটা। এবং এটা শুরু হয়েছে রোহিঙ্গা ক্রাইসিসকে কেন্দ্র করে, যে রোহিঙ্গা শরণার্থীদের ওখানে ফেরত পাঠানোর ব্যাপারে, রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে যথেষ্ট পরিমাণে কাজ না হওয়াতে এই সম্পর্ক, দুই দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, অন্যান্য যে সম্পর্কগুলো ছিল বাণিজ্যিক বা বর্ডার রিলেটেড, সেটাও কিন্তু বেশ বলবো যে তিক্ত বলবো না, বাট দুটো দেশের মধ্যে সম্পর্ক স্ট্রেইনড অবস্থায় আছে। এর মধ্যেই মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী আরাকান বিদ্রোহীদের সাথে সেখানকার সেনাবাহিনীর সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ আরাকান সীমান্ত। এর ফলে এই অঞ্চলে চলছে সীমান্ত দখল, জেলেদের বন্দি করা, বাংলাদেশ ভূখণ্ডে মাইন পুঁতে রাখা,
প্রতিদিন গোলাগুলির ঘটনা। বাংলাদেশে আরাকান আর্মি বা এ ধরনের নন স্টেট অ্যাক্টর অথবা যে কোনো সশস্ত্র সংগঠনের চলাচল বা আশ্রয় বা কোনো কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য না। তবে কোনো কোনো ক্ষেত্রে এরকম একটা ঘটেছে এবং সেজন্য আমাদের নিরাপত্তা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীকে খুব সতর্ক থাকতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা যুবকদের সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদানের ফলে হুমকির মুখে বাংলাদেশের নিরাপত্তা। অবশ্যই এখানে কিছুটা সংশ্লিষ্টতা রয়েছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশ থেকে অনেক রসদ সামগ্রী মায়ানমারে যাচ্ছে এবং মায়ানমার থেকে তার মাদক আসছে আমাদের দেশে। তো এটার সাথে কিছুটা যোগসূত্র সন্দেহাতীতভাবে রয়েছে, কারণ আমাদের কিছু অসাধু লোক, সীমান্তবর্তী লোকজন যারা এই চক্রের সাথে জড়িত, তারা রসদ সামগ্রীর বিনিময়ে আমাদের এখানে মাদকদ্রব্য আনার চেষ্টা করছে। এবং যেহেতু মায়ানমার সীমান্তে এখন আরাকান আর্মি কাজ করছে, তো আরাকান আর্মির প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। তো এই ব্যাপারটা আমরা নিশ্চিত যে বাংলাদেশে মাদকদ্রব্য প্রবেশ এবং বাংলাদেশ থেকে রসদ সামগ্রী নেওয়ার ব্যাপারে আরাকান আর্মির সহযোগিতা রয়েছে। প্রেক্ষাপট এবার অনুসন্ধান করেছে মিয়ানমার সন্ত্রাসী গোষ্ঠীদের কর্মকাণ্ডে কিভাবে অনিরাপদ হয়ে উঠেছে সীমান্ত এলাকা। বান্দরবানের নাইক্ষংছড়ি ঘুমধুম ইউনিয়ন তমরু ফকিরা ঘোনার বাসিন্দা নবী হোসেন। অভাব অনটনে চলে তাদের পরিবারের একমাত্র উপার্জন তার হাত ধরেই। দিনমজুরি আর কৃষিকাজের টাকা দিয়ে চলে 3 ভাই 1 বোন আর মাকে নিয়ে ভাঙা এই মাটির ঘরে তার বসবাস। সুস্থ স্বাভাবিক জীবন থেকে নবী হোসেন আজ পঙ্গু। গত বছরের শীতের সকালে মাইন বিস্ফোরণে তার ডান পা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ডান পা পুরো বিচ্ছিন্ন হলেও বাম পায়েও আঘাত রয়েছে অসংখ্য। জীবন হাতে নিয়ে সেদিন বেঁচেছিলেন তিনি। ভাইয়া আমি তখন সার্চ করতে গেছিলাম বর্মা সীমান্ত ঘুরে, মানে আমার বাড়ি একটা গরু আসছিল, এটা এই পাশে বর্মা সীমান্ত এই পাশে হাসাতে গেছিলো। আমি আনতে গেছিলাম, আনার টানার সময় ফুলে গেছি ভাই আমি। নবীর মতো আরেক যুবক অংটেং তংচঙ্গা, তুমরু হেডম্যান পাড়ার বাসিন্দা তংচঙ্গার ছেলে। 34 পিলারের পাশে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে বিচ্ছিন্ন হয় বাম পা। খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রতিদিন স্থানীয় চায়ের দোকানে এসে ভাবতে থাকেন তার ভাগ্যের নির্মমতা। 0 পয়েন্টে আমরা ক্ষেত করি, আলু বেগুন মরিচের ক্ষেত। ওখানে মনে করেন যে কিছু জঙ্গল হয়ে গেছিল, ওইগুলো যে এর আগে তো মানে কি ভালো ছিল, ওই জায়গাতে কোনো মাইন ছিল না। এরপরে মানে কি এরপরে এই ক্ষেত যখন লম্বা হয়ে গেছে, ওইগুলো যখন কাটতেছি ওখানে মানে কি মাইন ফুটি দিয়েছে, আমি তো জানি না, মানে ওখানে মানে কি মাইন বিস্ফোরণ হয়েছে আর কি। পানাঘাত তো অনেক কষ্ট, যার পা নাই একদিন তারা বুঝে, ঠিক আছে কষ্ট কি জিনিস। 2 ভাই 1 বোন আর তার পরিবার আজ দুর্বিষহ জীবনের পথে। সংসারের উপার্জন করার ক্ষমতা কেড়ে নিয়েছে তার মাইনের বিস্ফোরণে হারানো একটি পা। এরই মাঝে আতঙ্ক পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের মাঝেও। আমরা তো সমস্যা দে তো জিয়া বড় জুয়া দর পোয়া জুয়া মাইনা পুজিয়ে মাইনা পুরিয়ারে কাম দুঃখ ঘুরি নপারে তুই পোয়ার লাই বুয়ানি তুই নাতি উইয়ে ইয়া চুলিতে ফুরিতে বেশি কষ্ট, খাইতে লইতে ইন বেশি কষ্ট আছি, দুঃখ আছি। কিছু গড়ি নপারে, হাম খরচ কিছু গড়ি নপারে, মানে শুধু একা একাই আরি পারে আর কিছু গড়ি নপারে। গরুর ছাগল আছে আর তুন ওটা মানে কি মারি দিয়া থাকে, গরু ছাগল লাগি গেলে এরকম করিও নে ওটা মাইনত ফরি যাগই, এই অবস্থাত আর আছে। আমাদের যে কৃষক ভাইয়েরা বনে কি করে, যে কাটুরিয়া কি করে বনে যাবে, আমাদের জুম যারা শ্বাস করে তারা পাহাড়িরা জমি কি করে যাবে। আবার আমার মতো আমাদের বাংলাদেশে কত জায়গা জমি আছে, ওই জায়গা জমিতে দেখভাল করার জন্য বাগানে আমরা কি করে যাব। সবাই তো মনে করে এখানে চরমভাবে কৃষিখাতের জন্য মানুষের জনজীবনের জন্য নতুন করে একটা চরমভাবে ক্ষতিগ্রস্ত মুখে আমরা যাচ্ছি। যদি আরাকান আর্মির অনুপ্রবেশটা যদি রোধ করতে না পারলে বাংলাদেশের হুমকি। আরাকান আর্মির অজানা অধ্যায় আমরা আরও অনুসন্ধান করব। তার আগে চিন্তার একটু বিরাম নিয়ে নিন। গত 8 বছরে ত্রিমুখী সংঘর্ষে
জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা হারিয়েছে অন্তত ৬০ জন বাংলাদেশি, যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনেরও বেশি। সীমান্তে যে মাইন বিস্ফোরণ হয়, এই মাইন বিস্ফোরণের কারণে কিন্তু আমাদের সীমান্ত এলাকায় যারা স্থানীয় বসবাস করে তারাও কিন্তু বিভিন্নভাবে আহত হয়েছিল এবং অনেক লোক মারাও গিয়েছে। এবং ইদানিং যেটি ঘটেছে, একজন বিজিবি সদস্য এই মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে। তা আমরা যেটা মনে করি, আগে মিয়ানমারের যে বাহিনী তারা সীমান্ত রক্ষী বাহিনী তারা এই কাজ করতে, এখন যেহেতু আরাকান আর্মির দখলে এই জায়গাগুলো রয়েছে, আমরা মনে করছি তারাই এসব কাজ করছে। আরাকান আর্মি বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী আপনার মাইন পুঁতে রেখেছে কিনা এই বিষয়টা কিন্তু নিশ্চিত না। কেন নিশ্চিত না? কারণ আমরা জিনিসটা দেখিনি কখনো। আর রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এটা আসলে পুঁতে রাখা মাইনের ইনসিডেন্ট না। পুঁতে রাখা মাইন বা মাইন লে যেটাকে বলে, সেটার একটা প্যাটার্ন আছে, এটা সেই প্যাটার্নে করা না। তো আমরা যেটা ধারণা করছি যে হয়তোবা কোনো সময় এখানে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা আছে তারা হয়তোবা ধাওয়া পাল্টা দেওয়া হতে পারে, এরই কোনো একটা ঘটনাচক্রে মাইনগুলো এখানে ফেলে রেখেছে। কারণ যারা মাইনটাকে বিস্ফোরণ করতে গিয়েছিল তাদের যে টিমটা জানিয়েছে এটা পুঁতে রাখা মাইন না। পঙ্গুত্ব বরণই শুধু নয়, বাংলাদেশ সীমানায় এসে শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা মাহমুদুল হাসানকে সহ ৪ জনকে বন্দি রাখে ১৭ দিন। পাশবিক নির্যাতন আর বন্দি দশার করুণ বর্ণনা তুলে ধরেন তারা। উঠ হলো আমার ছোট নৌকা, ওইটা সামফান বলে, ওইখানে আমরা ৪ জন ছিলাম, আমি সহ। ৪ জনের মধ্যে আমাদেরকে প্রথমে ধরে নিয়ে যে ওরা সর্বপ্রথম আমাদেরকে প্রস্তাব দিচ্ছে যে আমরা যেভাবে বলি এভাবে বলবেন, যে মানে আমরা আন্তর্জাতিকভাবে কি মায়ানমার সরকার ভালো, জান্তা সরকার, নাকি আমরা আরাকান আর্মি ভালো, ওইটা আমরা সাপোর্ট করার জন্য বলতেছে। আমরা যেভাবে বলি আপনারা সেভাবে বলবেন। এরপরে যাই ওইটা হুমকি দিচ্ছে, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেন এখান থেকে আর জীবিত বাংলাদেশে যেতে পারবে না, ওই কথাটা বলতেছে। ওইপর ওইখানে আবার নির্যাতন করতেছে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে। আমাদের জীবনের নিরাপত্তা সরকারের কাছ থেকে, সরকার থেকে নিতে হবে। এখন আমাদের 2 বছরের জন্য আমাদের বাধ্য হয়ে আরাকানের জলসীমা অতিক্রম করতে হচ্ছে। আমাদের যখন বাতাস হয়ে যায় এখান থেকে পশ্চিম থেকে আমাদের ডিও হয়ে যায়, আমাদের যে বাংলাদেশের জলসীমা আছে ওইখানে ডিও হয়ে যায়, আর আমরা ওই দিক থেকে আসতে পারি না। ওইখানে 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের কারণে আমাদের জীবন রক্ষার জন্য বাধ্য হয়ে আমাদেরকে আরাকানের জলসীমা, মায়ানমার জলসীমা অতিক্রম করতে হয়। তো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদেরকে একটা শেষ মার্টিন আছে, আমাদের শাহপুর দ্বীপ আছে, শেষ মার্টিনে অনেক খাদ্যর পণ্য যাতায়াত করতে হয়, যেটা একটা যদি বিকল্প যদি রাস্তা করে দেয়, খারি করে দেয় সরকার, আমাদেরকে কিন্তু টেকনাফের শাহপুর দ্বীপের শেষ মার্টিনের মানুষের অনেক উপকার হবে। আমাদের তো সব নিয়ে নিছে। আমি বিজিবির মাধ্যমে পুদে আমার খালি নৌকাটা পাইছি, আর জাল, আমাদের নৌকার মালামাল কিছু পাইনি। নদীর মাঝে সবুজ অরণ্য। বাংলাদেশের সীমান্ত থেকে তাকালেই দেখা যায় মিয়ানমার। এটি টেকনাফের নাফ নদী, যাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন সকালে অসংখ্য মাছ ধরা নৌকাতে জেলেরা ব্যস্ত হয়ে ওঠেন, কিন্তু আজ তাদের মনে এক ভয়, আর সেই ভয়ের নাম আরাকান সন্ত্রাসী বাহিনীর হাতে আটক হওয়া। মানে দীর্ঘদিন আতঙ্ক, কারণ রাতিয়া গোলাগুলি করে সময়ে না করে নিজাম থাকে। এখন মানুষ সাবর দিবল জেলেরা, যারা জাল মারিয়ে ভাত খানা হয় চলাচল করে, তারা তো যাইতে অন্তিম বার্মার হাসালিয়ারে যা পড়ে। তো যাইলে মায়ানমার যদি মগবাগি বলে হয়ে তারা মানে পার্টি বনিয়ে ঠলার আটকায়। এখনো আর জালিয়া ভাড়াতিও ঠলার দড়ি মানে বর্মাতে আটকে রাখিয়ে 2 মাস আগে পর্যন্ত ঠলার এখনো আছে। এখন হতায় হয়ে নেবার তারা যোগাযোগও করে নেবার। আমাদেরকে ছাড় দেয় না, যখন দেখে তখন চলে নিয়ে যায়। সময়ে এখান থেকে লড়াই বাংলাদেশের বর্ডারে আনিয়ে দেয়, আর এক সময়ে ফাইল হতো নিয়ে যায়, এরকম করার থাকে ওরা। আপনাকে কখনো ধরে নিয়ে গেছিল? আমাকে একবার ছিল, ধরার পরে তখন তো কোনো বাকি ছিল না, তখন ছিল মিলিটারি, আর আরাকানের মিলিটারি ছিল ওরা। আচ্ছা, এখন যারা হচ্ছে আরাকান আর্মি যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা তো সবাই আপনার এলাকার জেলে। কেউ ফিরে আসছে, আবার কেউ সেখানে রয়ে গেছে। এখন তাদের মুখে কি শুনছেন? তারা আসলে কোনো নির্যাতনের শিকার হচ্ছে কিনা? ওদের সাথে যোগাযোগ হচ্ছে না, ওরা তো যোগাযোগ করতে পারতেছে না। ওরা এখন কি আছে কি নাই সেটা আমরা নিজে জানি না। আর তো ইয়ান বাজে তো আর কোনো হাম নাই, আর তো এখন সংসার চলা ভরের ইয়ান যায় হতে মাছ মারি আনা ভরের, মাছ মারি হতে সংসার চলা ভরের, ঘর বাড়ি চলা ভরের।
তো ইয়ান বাদ তখন আর তখন হাস নাই তো এখন হের যাতে তখন আরকান আর্মি আই হতে দৌড়ে যাবি। পলিথিন আর ভাঙা ঘরের চাল, কয়েকটি ঘর নিয়ে এই জেলে পাড়া। ভেতরের অবস্থা আরও করুণ। বয়স্ক নারীরা কাঁদছেন। পরিবারের একমাত্র কর্তাকে হারিয়ে আজ তাদের হাঁড়ি পাতিলে নেই কোনো রান্না। অভাব আর দুশ্চিন্তায় দিন কাটছে জেলে পরিবারের স্বজনদের। আটক হওয়া বাবার জন্ম সনদ হাতে দাঁড়িয়ে ছোট সন্তানেরা। কবে ফিরবে তাদের পিতা? আর জামাইও আর ফুয়া দুয়া আর দুয়া মাছ মারতে গিয়ে দে তু আর বাংলাদেশে মা হারি নাই, হারি আছে তো আর কানোর হাঁসা মজে আর কানোর হাঁসা তো আইতে আর কানোর আর্মিয়ে অস্ত্র ধরে আর জামাই ভাইনু লগিয়ে গই পানি গেলে দেওয়া ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদী ও সমুদ্র থেকে 228 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের উদ্ধারে তৎপরতা থাকলেও নেই বাস্তবতায় কোনো সফলতা। যেই দৃশ্যর প্রতিচ্ছবি ফুটে ওঠে ব্যস্ত জেলেদের এসব নৌকা দেখেই। আমি যেটা মনে করি যে আমাদের নাফ নদীতে যে বাংলাদেশের জেলেগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন সময় আরাকান আর্মি অপহরণ করা এরকম আমরা খবর পাই। বিশেষ করে গত বেশ কয়েক মাস ধরে এ ধরনের একটা প্রবণতা লক্ষ্য করছি। তা আমরা এই যে আরাকান আর্মি বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে যারা রয়েছে, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করছে, তাদের আরও কঠোর ভূমিকা আমরা আশা করছি। মূলত এই বিষয়টা এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, কারণ যেহেতু তাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, তো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ এটা যদি একটা সরকারি সংস্থা হতো বা রিকগনাইজড কোনো অর্গানাইজেশন হতো, আমরা ফর্মালি যোগাযোগ করতে পারতাম, যেটাকে সাধারণত ফ্ল্যাগ মিটিং বলে কিংবা পতাকা বৈঠক বলে। এটা আমরা করতে পারছি না। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। পাড়ে তুলে রাখা হয়েছে নৌকা, নদীতে বাঁধা সারি সারি মাছ ধরার ছোট ট্রলার। অলস সময় পার করছেন জেলেরা, যাদের কেউ কেউ মেরামতের কাজ সেরে নিচ্ছেন ভাঙা নৌকার। নদীর বুকে নেই জেলেদের মাছ ধরার জাল। অদৃশ্য আতঙ্ক আর ভয় আজ তাদের নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। রাতের নাফ নদীতেও দেখা যায় লাল হলুদ বাতির আড়ালে ভয়ঙ্কর এক দৃশ্য, যা দিনের আলোতে পরিষ্কার হয়। বাংলাদেশ সীমানায় থাকা বাংলাদেশ সেনাবাহিনী, বিজেপি আর পুলিশের তৎপরতা দেখে। রাখাইন রাষ্ট্রের সাথে আমাদের যা বর্ডার, সবচেয়ে বড় বর্ডার মিয়ানমারের সাথে, সেই রাখাইন অঞ্চলে কিন্তু একটা বড় যুদ্ধ চলছে আরাকান আর্মি এবং মায়ানমার জান্তা সরকারের মধ্যে। তো সেই যুদ্ধটা মাঝখানে একটু স্তীমিত ছিল। আমরা যদি খেয়াল করি যে আবার গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ কিন্তু এই যুদ্ধটা পুনরায় শুরু হয়েছে এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ওই পারের যে গোলাগুলি হচ্ছে তার শব্দ এবং প্রতিধ্বনি এই পাশ থেকে যেমন শোনা যায়, অনেক সময় সেই যুদ্ধের শেল বা গুলি বাংলাদেশ সীমান্তের মধ্যেও পড়ে। এখানে আহত হওয়ারও ঘটনা ঘটেছে। তো সেই বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন। এখন এটা তো আসলে খুব দ্রুত বলা সম্ভব না যে এটার সাথে কে জড়িত, কে গুলি করেছে বা কে এই সহিংসতা পরিচালনা করছে। বাট বাস্তবতা হচ্ছে ওখানে দুটো পক্ষই মুখোমুখি এবং তারা সহিংস অবস্থানে আছে। সত্যিকার অর্থে কি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, চলুন একটু ভেবে নেওয়া যাক। তুমরু সীমান্ত এলাকা, সীমান্ত ফাঁড়ি, বর্ডার গার্ডের ভারী অস্ত্র হাতে এই দৃশ্য। দেশের সীমানায় কোনোভাবেই প্রবেশ করতে দেয়া যাবে না আরাকান আর্মি কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে। কিন্তু দেশের ভূখণ্ডের ভেতরই দেখা মেলে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশে আছে আরসা, RSO সহ রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্যরা, যাদের কাঁধে ভারী অস্ত্র। দল বেঁধে সারিবদ্ধ হয়ে এভাবেই বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাদের ক্ষমতার অস্তিত্ব জানান দেওয়ার জন্য। আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তোমরা তো দাঁড়ানোর জায়গা থাকবে না, ডিপ্লোমেটিতে তোমরা কিচ্ছু পাবো না, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সেই সুযোগ দিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক করি। ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা হয়তো খেয়াল করেছেন যে তারা হয়তো একটা প্রচেষ্টা নিয়েছিল, কিন্তু বিজিবির কঠোরতার কারণে তারা প্রবেশ করতে পারেনি। তাদেরকে প্রফেশনালি ফেরত দেওয়া হয়েছে। কোনো ধরনের কনফ্লিক্ট বা কোনো ধরনের অনৈতিক আচরণ তাদের সাথে করা হয়নি। এটা বিজিবির একটা প্রফেশনালিজম, কোনো সন্দেহ নেই যে আমরা চেষ্টা করি যতটুকু সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে
এই বিষয়গুলো ডিল করার জন্য, যার কারণে তাদেরকে কঠোরতার সাথে বোঝানো হয়েছে যে আপনারা চলে যান। আপনারা হয়তো ভিডিওটা খেয়াল করেছেন, বিজিবির যিনি এটা ওখানে অ্যাক্টিভ ছিলেন তারা অত্যন্ত প্রফেশনালিজমের সাথে কাজটা করেছেন। স্থানীয় বাসিন্দাদের মাঝে দেখা যায় আতঙ্ক, দিক বিদিক ছোটাছুটি করতে থাকে অনেকেই। স্থানীয় বাজারের দোকানপাট সবটাই বন্ধ। দেশের বুকে সেনাবাহিনী, বিজিবি আর পুলিশের গাড়ির মহড়া। কি ঘটেছে তা জানতেই দেখা মেলে মায়ানমার থেকে পালিয়ে আসা মায়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যদের বাংলাদেশে পালিয়ে আসার দৃশ্য, যাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশ সীমানার কাঁটাতার ঘেঁষা এসব ঘরগুলোই আরাকান আর্মির। দেখা যায় একটি পতাকা উঠছে, এটি আরাকান আর্মির পতাকা। বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, যেখানে প্রতিদিন যুদ্ধে লিপ্ত হচ্ছে আরসা, আরএসও সহ অন্যান্য সংগঠনগুলো। জান্তা বাহিনীর উড়ন্ত হেলিকপ্টার আর গোলাগুলির শব্দে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নতুন করে একটা বইয়ের আমাদের দেখা দিয়েছে, উদ্বেগের একটা জায়গা দেখা দিয়েছে। যেহেতু আপনারা আগেও জানেন আমাদের 2023 সালে বা 24 সালের এখানে একটা মায়ানমার সরকারের জান্তা বাহিনীকে হটিয়ে যে সীমান্ত চৌকিগুলো দখলে নিয়েছে আরাকান আর্মি, তখন আরসু আরাকান আর্মি সবাই একসাথে যৌথভাবে তাদের যুদ্ধ পরিচালিত করেছিল। তো সেক্ষেত্রে গিয়ে এখন যখন আবার নতুন করে আরাকান আর্মি আর আরসুর মধ্যে একটা সম্পর্ক একটা অবনতি দেখা দিয়েছে। এখন তাদের মধ্যে একটা সংঘাত ছড়িয়ে পড়তেছে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা শুধু আরাকান নিয়ে কথা বলছি। আরাকান ছাড়াও আরাকানের উত্তরে এবং আমাদের বান্দরবান জেলার পূর্বে চীন স্টেট রয়েছে। এটি একটি খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ বা স্টেট আরাকান বার্মার, এবং এখানেও কিন্তু যুদ্ধ চলছে, ওখানেও প্রচণ্ড যুদ্ধ চলছে এবং ওখানে চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ তারা প্রায় বড় একটা অংশ দখল করে আছে আমাদের বান্দরবনের ঠিক পূর্ব দিকে। সুতরাং আরাকানের সঙ্গে সঙ্গে আমাদের চীন প্রদেশ থেকে বা চীন স্টেট থেকে যে হুমকিগুলো আসছে বা আসতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পাহাড়ের উপরেই নিরাপত্তা চৌকি গড়ে তুলেছে আরাকান আর্মি। এমন একাধিক চৌকি ধরা পড়ে প্রেক্ষাপটের ক্যামেরায়। দূর থেকে তাকালেই দেখা যায় ঘরের মধ্যে বসে থাকা সন্ত্রাসী সদস্যদের। পাহারা দিতে দেখা যায় বাংলাদেশ সীমান্তের বিজিপির উপর। আমরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো মায়ানমারের আরাকান আর্মি প্রবেশ করতে পারবে না। সেরকম টহল, সেরকম নিরবিচ্ছিন্ন কর্মপরিকল্পনা আমাদের রয়েছে। বাংলাদেশ সীমানায় মাইন বিস্ফোরণ, গুলিতে আহত কিংবা নিহতের ঘটনায় অনেক স্থানীয় বাসিন্দারা নিরাপদ থাকতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছে দূরে কোথাও বা বাজারের দোকানে। এরই মধ্যে সীমানায় মিয়ানমার সন্ত্রাসী বাহিনীতে রাখা মাইনের বিস্ফোরণে 12 অক্টোবর আহত হয় বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্য, যাকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসা দিতে নেওয়া হয় শহরে। মানে টহলরত অবস্থায় ছিল, তো যেখানে আমরা মাইনগুলোকে পেয়েছিলাম প্রথমত আমরা আলামত যখন পাই তারপরে সেখানে আমরা ডিউটি রাখি, এবং এই ডিউটিরত অবস্থায় কোনো একটা স্থানে সে যখন পায়ে চলার পথে গিয়েছিল তো হঠাৎ করে এই মাইনটা বিস্ফোরণ হয়। মাইন বিস্ফোরকটা আমরা ইতিমধ্যেই দেখেছি। আমাদের এখানে বিশাল একটা দুর্গম এলাকা রয়েছে। সীমান্তর যে কাঁটাতারে বেড়া থেকে আমাদের বাংলাদেশ ভূখণ্ডে একটা বিশাল দুর্গম এলাকা, যেটা পাহাড়, এখানে কোনো জনবসতি নাই। তো আমাদের আপনি যে কথাটা বলছেন আপনারাও দেখছেন, বিজেপি যে ভাই আপনার মাইন বিস্ফোরকে আহত হয়েছে। আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে খুব এটা আমাদের জন্য খুব কষ্টকর, যেহেতু একটা বিজেপি সদস্য, সেও একটা পরিবারের জীবন জীবিকার একটা সন্তান, সে কারো বাবা, কারো ছেলে, কারো বা হাজব্যান্ড। তো ওইখান থেকে ওই বিজেপি সদস্যগুলো সীমান্ত যেই রুট আমাদের কোনো গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে, ওটা আমরা চাই ওইটা সীমান্ত রুটটা যদি খুলে দেয়, মানুষের জন্য যদি এটা খুলে দেয়, তাহলে বিজেপি টহল বাহিনী যদি এখানে টহল করতে গেলে আর অনেক কিছু আরাকান আর্মির বিস্তার, এখানে অনুপ্রবেশ অনেকটাই কমে যাবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ছিল বাংলাদেশের একটি মানবিক কারণ।
এই মানবতাকে উল্টো দিকে প্রবাহিত করতে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে মাইন বিস্ফোরণ আর জেলেদের বন্দি করে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আরাকান আর্মি, যাদের সাথে নতুন করে যোগ হয় আরসা, RSO সহ বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন। ইদানিংকালে আমরা যেটা দেখছি যে জেলেদের ধরে নিয়ে যাওয়া ছাড়াও বাংলাদেশ মায়ানমারের যে বর্ডারটা আছে সেটা দুই দেশের বর্ডার যেরকম থাকে তার থেকে একটু ভিন্ন রকম হয়ে গেছে। সেই বর্ডারের মধ্যে চলাচল থেকে শুরু করে যে কোনো ধরনের ড্রাগ, আর্মস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর আদান প্রদান, মানুষের চলাচল এমনভাবে বেড়েছে এবং সর্বোপরি যে কনফ্লিক্টটা চলছে, সেখানে সংঘাত চলছে, সেই সংঘাতের যারা সেই সংঘাতে অংশগ্রহণ করছে তারা এখানে এসে থাকছে এবং রিক্রুট করছে, সেগুলোও কিন্তু আমরা জানতে পারছি। সো ওই বর্ডারটা নিয়ে বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে কাজ করতে পারছে না সেখানটাতে, তার নিরাপত্তাটা সেই জায়গাটাতে একটু হুমকির সম্মুখীন। বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড নিরাপদ রাখতে বিশ্ব নেতৃত্বের ভূমিকা রাখা এখন সময়ের জোর দাবি। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। মিয়ানমার সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সুরক্ষা দিতে হবে। সবচেয়ে বড় কথা, বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে। বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু আমাদের প্রিয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশ সবসময় সব কিছুর জন্য প্রস্তুত। তো আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।